এখানে মূলত আমরা অনেকগুলো কমিটি ফর্ম করেছি বিভিন্ন কাজের জন্য। প্রথম থেকে আমি বলে যাই, প্রথম বিষয় যেটা আমরা আলোচনা করেছি ভোটার তালিকা আইন 2009 পর্যালোচনা, এবং আমাদের কাছে মনে হয়েছে এটা অধিকতর গবেষণার প্রয়োজন আছে, সুতরাং সংশ্লিষ্ট কমিটিকে এটা আরো পর্যালোচনার জন্য দেয়া হয়েছে। দ্বিতীয় বিষয় যেটা আমরা আলোচনা করেছি জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ আইন 2021 পর্যালোচনা। বর্তমানে যে আইনটি আছে এই আইনে দুটো বিষয় এখানে সমস্যার সৃষ্টি করছে। একটি হচ্ছে বর্তমানে মূলত জনসংখ্যাকে গুরুত্ব দিয়ে এই সীমানা নির্ধারণের বিষয়টিকে নির্ধারণ করা হয়েছে। আমরা যেটা প্রস্তাব করতে চাচ্ছি যে ভৌগোলিক আয়তন, অবস্থা ও অবস্থান, সর্বশেষ জনশুমারি প্রতিবেদন ইত্যাদির ভিত্তিতে এই সীমানা নির্ধারণী কার্যক্রমটা করা। এখানে উল্লেখ্য যে আমাদের বাংলাদেশের জনসাধারণের শহরমুখী মুভমেন্টের প্রবণতা আছে। যদি আমরা এটাকে শুধুমাত্র জনশুমারির উপরে রাখি এবং জনসংখ্যার উপরে রাখি তাহলে দেখা যাবে শহরের দিকে আসন সংখ্যা ক্রমাগতভাবে বাড়তে থাকবে এবং অপর অপর এলাকায় কমে যাবে, সেটা রিপ্রেজেন্টেশনাল হবে না বলেই কমিশন মনে করে। পাশাপাশি এই উপধারা যে আছে একটি, সেই উপধারাতে আমাদের কাছে মনে হচ্ছে এখানে একটি টাইপিং মিস্টেক আছে, এবং আমরাও আমাদের রেকর্ড থেকে যেটা পেয়েছি যে আমাদের এখান থেকে যেটা প্রপোজ করা হয়েছিল উপধারা 2 কে ধারণ করে উপধারা 3টি দেওয়া হয়েছিল, কিন্তু ওখানে টাইপিং মিস্টেকের কারণে সম্ভবত এখানে উপধারা 1 হয়ে গেছে। ফলে যেটা দাঁড়িয়েছে যে নির্বাচন কমিশন কিছুই করতে পারবে না, আসলে তো সেটা হওয়ার কথা নয়। তো আমরা এই সমস্যাটি তুলে ধরে এটা সংশোধনের জন্য লিখবো। জি, আমাদের কাছে এই মুহূর্তে 41টি আসনে ইতোমধ্যে 248টি আবেদন জমা পড়েছে, সীমানা সংক্রান্ত বিভিন্ন ধরনের আবেদন। তো এগুলো নিষ্পত্তি করার জন্য আমরা অপেক্ষা করছি যে সীমানা নির্ধারণী সংক্রান্ত কি ধরনের সিদ্ধান্ত আসে। সংস্কার কমিশনের এতেও একটা সুপারিশ আছে, আমাদেরকে অপেক্ষা করতে হবে। তবে এই আবেদনগুলো আমাদের কাছে পেন্ডিং আছে, জাস্ট আপনাদের অবগতির জন্য। নেক্সট বিষয় যেটা আমরা আলোচনা করেছি বিভিন্ন দেশে আমাদের প্রবাসী বাংলাদেশিদের দূতাবাসের মাধ্যমে ভোটার নিবন্ধন কার্যক্রমের শর্ত, পদ্ধতি এবং সীমাবদ্ধতা ইত্যাদি নিয়ে পর্যালোচনা করেছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এটাকে আরো কিভাবে সহজীকরণ করা যায়। আমরা অনেক ধরনের ডকুমেন্ট চেয়ে থাকি, তবে আপাতত আমরা যেটা ভাবছি যে পাসপোর্ট এবং জন্ম নিবন্ধনের উপর মূলত ভিত্তি করে বাকিগুলোকে ঐচ্ছিক হিসাবে রেখে করা যায় কিনা সেটা নিয়ে আমরা ভাবছি এবং এটা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছি। তবে এটার সাথে যেহেতু বিদেশি নাগরিকদের ভোটার হয়ে যাওয়ার ব্যাপারটি জড়িত আছে, এটাকে আমরা আরেকটু গবেষণা করে দেখব। তবে মোটামুটি সিদ্ধান্ত হচ্ছে এটাকে আরো সহজীকরণ করব। নেক্সট পয়েন্ট যেটা আমরা আলোচনা করেছি নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা 2023 এবং গাইডলাইন্স ফর ইন্টারন্যাশনাল ইলেকশন অবজারভার্স এন্ড মিডিয়া, ফরেন মিডিয়া, এটা সংশ্লিষ্ট কমিটিতে পর্যালোচনার জন্য পাঠানো হয়েছে। আপনারা জানেন সাধারণত পর্যবেক্ষকরা 5 বছর মেয়াদী হয়ে থাকেন, নিবন্ধিত হয়ে থাকেন, মানে কনসিডারিং ওয়ান ইলেকশন আফটার দ্য আদার। কিন্তু আমাদের তো এই মুহূর্তে যেহেতু ইলেকশনটা 5 বছর মেয়াদী না, তো আমাদেরকে নতুন ভাবে এটাকে রিভিউ করতে হবে। পাশাপাশি পর্যবেক্ষক আপনার বিভিন্ন সংস্থা নিয়োগ নিয়েও তো বিভিন্ন কথাবার্তা আছে, যে কারণে আমরা চাচ্ছি যে এই পুরা নীতিমালাটাকে রিভিউ করে নতুন ভাবে আবার পর্যবেক্ষক নিয়োগ করা, লোকাল ইন্টারন্যাশনাল দুটোই। আচ্ছা, নির্বাচনী সংবাদ সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক, গণমাধ্যম কর্মীদের জন্য নীতিমালা পর্যালোচনা, একইভাবে এটা কমিটিতে পাঠানো হয়েছে পর্যালোচনার জন্য। এরপরে আমাদের যে পয়েন্টটি আলোচনা হয়েছে, আমাদের যে ডাটা সেন্টার আছে, আপনারা জানেন আমাদের ডাটা সেন্টার আছে এবং এটার একটি ব্যাকআপও আছে, কিন্তু আমাদের ডিজাস্টার রিকভারি কোনো সাইট নাই। এই ডিজাস্টার রিকভারি সাইটটা আমাদের জরুরি ভিত্তিতে প্রয়োজন, যেটা আমাদের আরডিপিপির মধ্যেও আছে। আমরা একটা যৌথ কমিটি করে দিয়েছি আমাদের আইডিয়া প্রজেক্ট এবং আমাদের আইসিটি ডিপার্টমেন্টকে সমন্বিত করে জরুরি ভিত্তিতে তারা আমাদেরকে তাদের সুপারিশ পেশ করবেন ডিআরএস স্থাপন সম্পর্কে।
নেক্সট বিষয়ে আমরা যেটা আলোচনা করেছি, আমাদের ব্ল্যাঙ্ক কার্ড, আমাদের এনআইডির যে ব্ল্যাঙ্ক কার্ড, এটা সরবরাহ সংক্রান্ত একটি বিষয়। এটা আটকে ছিল গত বেশ কিছুদিন ধরে। আমরা ইতোপূর্বে 3 কোটি কার্ড প্রকিউর করার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর সাথে এমওইউ করি, কিন্তু এর মধ্যে ডলারের দাম বেড়ে যাওয়ার কারণে বাংলাদেশ সেনাবাহিনী থেকে এই দামে দিতে পারছে না মর্মে আমাদেরকে জানালে পারে এটা নিয়ে আবারও আলোচনা হয়। যাই হোক, ফাইনালি বিভিন্ন পত্রালাপের পরে সিদ্ধান্ত হয়েছিল যে 172 টাকা হলে পারে আমরা এটা এগ্রি করতে পারবো। তো সেই সময় বাংলাদেশ সেনাবাহিনী রাজি ছিল না, যে কারণে আমরা এটাকে ওপেন টেন্ডার মেথডে যাওয়ার একটা সিদ্ধান্ত হয়েছিল আগের কমিশনের সময়। যাই হোক, পরবর্তীতে আবার যখন বাংলাদেশ সেনাবাহিনী এটা রিভিউ করে 172 টাকাতে রাজি হয়, তখন এই কমিশন সিদ্ধান্ত নেয় যে তাহলে বাংলাদেশ সেনাবাহিনী থেকে এই 3 কোটি কার্ড, 3 কোটি তো হবে না এখন, ওই অর্থে অর্থাৎ 406 কোটি টাকায় যে পরিমাণ কার্ড পাওয়া যায়। আগে এই কার্ডগুলোর দাম ছিল 135 টাকা 50 পয়সা, এখন এটা গিয়ে দাঁড়াচ্ছে 172 টাকা মতো। ভ্যাট ট্যাক্স বাদ দিলে এক একটা কার্ডের দাম পড়বে অ্যারাউন্ড 134 টাকা। তো যাই হোক, আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি এই কার্ডটা প্রকিউর করার, এবং এ ব্যাপারে যা যা দাপ্তরিক কার্যক্রম সম্পন্ন করা প্রয়োজন সেগুলো দাপ্তরিক কাজ এগিয়ে নেওয়া। এরপরে আমরা আলোচনা করেছি প্রস্তাবিত জাতীয় নির্বাচনী পদক নীতিমালা। এটা পরিবর্তিত পরিস্থিতিতে আমরা কমিশন মনে করেছি এটা সময়োচিত আলোচনা নয়, এটাকে আমরা পরবর্তী কোন এক সময়ে কমিশন মিটিং আলোচনা করব। আইডিয়া 2 প্রকল্পের মেয়াদ এবং সক্ষমতা বৃদ্ধি নিয়ে আলোচনা হয়েছে, বিশদ আলোচনা হয়েছে এটা নিয়ে। এটা নিয়ে আর একটা কমিটি ফর্ম করা হয়েছে যে কিভাবে আমরা আইডিয়া 2 এর প্রকল্পের আপনার সক্ষমতাটা বৃদ্ধি করতে পারি। পাশাপাশি এই প্রকল্পটা তো শেষ হয়ে যাবে, আমরা কিভাবে টেক ওভার করবো, জনবল তৈরির ব্যাপার আছে, সেখানে আমাদের প্রকল্পের মেয়াদ বাড়াতে হবে কিনা, হলে কি করতে হবে, এখানেও একটা যৌথ কমিটি ফর্ম করা হয়েছে, তারা এই বিষয়ে আমাদেরকে প্রস্তাব করবে। আমরা আরেকটি বিষয় আলোচনা করেছি, নির্বাচন কমিশনে বিদ্যমান প্যানেল আইনজীবী তালিকা হালনাগাদকরণ এবং বিদ্যমান সম্মানী এবং ফি কাঠামো পর্যালোচনা। এটা সংশ্লিষ্ট কমিটিতে প্রেরণ করা হয়েছে, এটা নিয়ে বিশদ পর্যালোচনা এবং সুনির্দিষ্ট প্রস্তাব করার জন্য। নির্বাচন কমিশনের বিভিন্ন পর্যায়ে প্রশিক্ষণ ভাতার হার নির্ধারণ এবং প্রশিক্ষণার্থী ও প্রশিক্ষক নির্বাচন বিষয়ে পর্যালোচনা, এটিও নিয়ে একটা কমিটি কাজ করছে। এই কমিটি সুপারিশ পরবর্তী কমিশনে পেশ করার জন্য বলা হয়েছে। বিবিধ কয়েকটি বিষয় আমরা আলোচনা করেছি। এর মধ্যে প্রথমত হচ্ছে এনআইডি সংশোধন সংক্রান্ত সমস্যা। বিভিন্ন ধরনের সমস্যা আমাদের কাছে আসছে, যার কিছু কিছু মানবিক, কিছু কিছু আমাদের কাছে মনে হয়েছে আইনগতভাবে জটিল। তো যাই হোক, এ কারণে বহুবিধ আপনার কথাবার্তারও সূত্রপাত হচ্ছে। আমরা একটা কমিটি ফর্ম করেছি যেখানে ডিজি এনআইডি সাথে আমাদের আইন অনুবিভাগের সদস্য সহ আমাদের প্রশাসনের সদস্য সহ এটা রিভিউ করবে, এবং পুরা বাংলাদেশ থেকে যত ধরনের সমস্যা আমরা পাচ্ছি, সংশোধনী আবেদন পাচ্ছি, এই সবগুলোকে গবেষণা করে দেখা যে কিভাবে এটা সহজীকরণ করা যায়, যেগুলো আইনগতভাবে সম্ভব নয় কিভাবে সরাসরি সেগুলোকে নাকচ করে দেয়া যায়। দ্বিতীয় পয়েন্ট আমরা যেটা আলোচনা করেছি বিবিধতে, যে আপনারা জানেন আমাদের সাথে 182টি প্রতিষ্ঠান চুক্তিভুক্ত আছে, আমাদের সেবা নিয়ে থাকে আমাদের ন্যাশনাল ডাটাবেস থেকে। এদের আমরা সাম্প্রতিক বেশ কিছু ঘটনার আলোকে আমাদের মনে হয়েছে যে আমাদের নিরাপত্তা ফিচারগুলো জোরদার করতে হবে, সম্ভবত কিছু ভেটিং এর ফিচারও আমাদেরকে ইন্ট্রোডিউস করতে হবে। এটা সংশ্লিষ্ট কমিটিতে প্রেরণ করা হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের ভোটিং পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করেছি। উপকমিটিতে কমিটি এবং উপকমিটি পর্যায়ে এটা নিয়ে আলোচনা হয়েছে। আলোচনার পরে আমরা যেটা দেখতে পেয়েছি, ইন্টারন্যাশনাল প্র্যাকটিস এবং আমাদের বাস্তবতায় 3টি সম্ভাব্য পদ্ধতি আমাদের সামনে আছে। একটি বর্তমানে যেটা আছে পোস্টাল ব্যালট, যেটা খুব একটা কার্যকরী নয়। দ্বিতীয়, প্রক্সি ভোটিং। প্রক্সি ভোটিং এর বিধান বিভিন্ন দেশে আছে, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অপশন। আর থার্ড অপশন হচ্ছে ডিজিটাল বা অনলাইনে ভোট দেওয়ার ব্যবস্থা। কিন্তু অনলাইনে ভোটিং এর এই ব্যাপারটি খুব সহজ নয়। আজকেও সকালে আমরা যখন ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধিদের সাথে আলোচনা করছিলাম, তাদের সাথেও ব্যাপারটা নিয়ে আলোচনা করেছি, তাদের মতামত এবং তাদের এক্সপার্টিস জানার চেষ্টা করেছি।
এবং তারাও বলছে যে আসলে এই ব্যাপারটা এত সহজ নয়, অনেক দেশ এটা ইন্ট্রোডিউস করে আবার ব্যাকট্র্যাক করেছে। তো আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা প্রথম দুইটাকে ম্যাচিউর করব, পাশাপাশি 3 নম্বর অপশনটাকে নিয়ে আমরা একটা ডেভেলপ করব, ফিচার ডেভেলপ করব এবং এটার একটা পাইলটিং করব, করে দেখব এটা ফিজিবল কিনা, এবং সংশ্লিষ্ট সকল পক্ষ আবার এটার সাথে সম্মত হওয়ার ব্যাপার আছে। এটা কখন ইন্ট্রোডিউস করতে পারবো আমরা জানি না, বাট আমরা এই প্রসেসটা ইনিশিয়েট করতে চাচ্ছি। এন্ড ফাইনালি আমাদের নির্বাচন কমিশনে বিভিন্ন সফটওয়্যার ব্যবহৃত হয়ে থাকে নির্বাচন ম্যানেজমেন্টের জন্য এবং আমাদের অপরাপর ম্যানেজমেন্টের জন্য। আমরা এই সফটওয়্যারগুলো হালনাগাদ আপগ্রেডেশনের জন্য একটা সিদ্ধান্ত নিয়েছি। এই ছিল সার্বিকভাবে আজকে আলোচ্য বিষয়।